ছোটবেলায় যখন আমরা স্কুলে যাই, পড়াশোনা করি, বাইরে অন্যান্য আরও বাচ্চাদের সঙ্গে বড় হই, তখন বাড়িতে শেখানো হয় যে কখনো কাউকে খারাপ ভাষায় কথা বলবে না, গালিগালাজ করবে না, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা ইত্যাদি ইত্যাদি ধরনের ভাষা প্রয়োগ করবে না। আমরা শিখেছি, আমরা শুনেছি, আমরা বড় হয়েছি। তারপর রাজনীতির ময়দানে এসে দেখেছি যেগুলো ছোটবেলায় বলা হতো কি এগুলো খারাপ, এগুলো বলবে না, এগুলো বলতে নেই, সেগুলোই শাসক দলের কাছে অলংকার হয়ে গেছে। যারা জনপ্রতিনিধি, মানুষের সুখ দুঃখ নিয়ে বড় বেশি চিন্তিত, মানুষের কাজ করবেন বলে শুধু দলের পর দল বদল করছেন, টিকিট না পেয়ে অভিমান করছেন, মারামারি করছেন, ঘরের মধ্যে তাকে মাথা ফাটিয়ে দিচ্ছেন, আরো কত কিছু শুনতে পাওয়া যায় আজকাল কান পাতলে। সেই তাদের কাছেই যে কোনো সময় বিরোধীদের আক্রমণ করা মানে আমি যেটা বলি প্রায় সময় হয় ব্যক্তিগত আক্রমণ, না হয় বাপ মা তুলে গালিগালাজ। এইটা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে রাজ্যের রাজনীতির ট্রেন্ড। কিন্তু আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে এরা হয়ে গেছে শাসকের সব থেকে বড় মূলধন বা অলংকার। যে যত বড় অপরাধ করতে পারে, যার বিরুদ্ধে যত অভিযোগ আসতে পারে, সে হচ্ছে রাজ্যের শাসক দলের কাছে তত দামি সম্পদ। কেউ বলে পুলিশকে বোম মেরে দিন, দলের দামি সম্পদ। কারোর কাছে কোটি কোটি টাকা চুরি ডাকাতির অভিযোগ রয়েছে, দলের দামি সম্পদ। কেউ আবার সংসদে দাঁড়িয়ে পয়সার বিনিময়, টাকার বিনিময় প্রশ্ন করে আসছেন। সংসদে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, নথি, পাসওয়ার্ড, লগ ইন আইডি সে সমস্ত বিদেশের অন্য এজেন্সিকে দিয়ে বসে রয়েছেন। তারা হচ্ছেন দলের কাছে দামি সম্পদ। রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে কারা ধোয়া তুলসী পাতা আর কারা মাথার মুকুট বোঝা বড় দায়। শাহজাহানদের অত্যাচারের বিরুদ্ধে সরব হওয়া সন্দেশখালীর মেয়েরা খোদ মুখ্যমন্ত্রীর কাছে বহিরাগত। শুধু মুখ্যমন্ত্রীর কাছে বহিরাগত নয়, রাজ্যের প্রথম সারির তৃণমূল কংগ্রেসের অনেক নেতা মন্ত্রীর কাছে কখনো তারা নায়িকা, কখনো স্ক্রিপ্টেড ডায়লগ বলছেন, কখনো তারা ঘোমটার নিচে সিগারেট টানেন, কখনো বা তাদের উচিত ছিল ধর্ষণের ভিডিও করা, এরকম নানা ধরনের মন্তব্য শুনতে পাওয়া যায়। এরা সবাই মুখ্যমন্ত্রীর কাছে বহিরাগত, সিম্পল। কিন্তু মহুয়া মৈত্র ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে যিনি বহিষ্কৃত সাংসদ, সেই মহুয়া বরাবর তৃণমূলের কাছে বোধহয় রত্ন মাথার মুকুটের মতো। আর সেই মহুয়া মৈত্র যাকে কার্যত জোর করে, গায়ের জোরে আরো একবার সংসদে পাঠানোর চেষ্টা, মরিয়া চেষ্টা শাসক দল তৃণমূল কংগ্রেসের। যে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের দীর্ঘদিনের সাংসদ হওয়া সত্ত্বেও তাকে এলাকায় দেখতে পাওয়া যায়নি, এলাকার কোনো কাজে তাকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি সংসদে দাঁড়িয়ে তিনি তার নিজের কেন্দ্র সম্পর্কে একটা শব্দ খরচ করেননি। উল্টে অভিযোগ যে টাকার বিনিময়ে, মোটা টাকার বিনিময়ে তিনি অন্য প্রশ্ন করেছে, বিদেশ থেকে সাজিয়ে দেওয়া প্রশ্ন করেছেন। সেই মহুয়া মৈত্রকে আরো একবার টিকিট দিয়ে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছে যে এই মহুয়া মৈত্র হচ্ছে দলের সম্পদ। কিন্তু টিকিট দিয়ে তো সাতক্ষণ মাপ হবে না। যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো কোথা থেকে ধুয়ে মুছে সাফ করা যাবে? এরকম ওয়াশিং মেশিন তো নেই তৃণমূল কংগ্রেসের কাছে। আর এবার আরো বিপাকে মহুয়া মৈত্র। কিরকম? বিদেশি মুদ্রা লেনদেন মামলায় কাল মহুয়া মৈত্রকে তলব করেছে ইডি, সঙ্গে ইডি তলব করেছে ব্যবসায়ী হীরা নন্দানীকেও। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে ইতিমধ্যে মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। আর এবার বিদেশের মুদ্রা লেনদেনের অভিযোগে পরপর দুবার মহুয়াকে তলব করলো ইডি। প্রশ্ন হচ্ছে, এই এতবার তলব, এতবার ডাকা এবং যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস অস্বীকার করলো একাধিক সময়। যার বিরুদ্ধে অভিযোগ মহুয়া মৈত্র তিনি নিজেই গলা বাজিয়ে, গলা ফুলিয়ে বলেছেন যে হ্যাঁ আমি করেছি, হ্যাঁ আমি নিয়েছি, তাতে কি? তারপরেও শাসক দল কিছুই দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না। কে হীরা নন্দানী আর কোন কোন কেসে তদন্তে মহুয়া মৈত্রকে তলব কেন্দ্র এজেন্সির? একটু পিছনে ফিরে দেখা যাক। গত বছর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেন যে টাকার বিনিময়ে প্রশ্ন তুলে মহুয়া মৈত্র লোকসভার স্বাধিকার ভঙ্গ করেছেন।
বিজেপি সাংসদের দাবি, এই অভিযোগের সপক্ষে প্রমাণ দিয়েছেন আইনজীবী জয় আনন্দ দেহদারি। আইনজীবী আনন্দ দেহদারি মহুয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে চিঠিও দেন সিবিআই এর প্রধানকে। গত ডিসেম্বরে লোকসভার সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে। মহুয়াকে বহিষ্কার করার ব্যাপারে সুপারিশ করেছিল লোকসভার এথিক্স কমিটি। রিপোর্টে মহুয়ার বিরুদ্ধে সরকারি তদন্তের কথাও বলা হয়েছে। তাতে মহুয়া এবং দর্শনের মধ্যে নগদ অর্থ লেনদেনের বা মানি ট্রেলের তদন্ত করানোরও সুপারিশ করা হয়। এরপরই তদন্তে নামে ইডি। ইডি কখন নামে তদন্তে? যখন টাকা পয়সার লেনদেনের বিষয়টা সামনে আসে। অর্থাৎ মহুয়ার বিরুদ্ধে হীরানন্দানীর থেকে উপহার নেওয়ার একাধিক যে অভিযোগ উঠেছে, কোথাও সেই কান টানলে মাথা আসার মতো তার সূত্র ধরেই এই বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে এই বহিষ্কৃত সাংসদের বিরুদ্ধে, যাকে এবার তৃণমূল কংগ্রেস আবার টিকিট দিয়েছে কৃষ্ণনগর থেকে। কি নেই মহুয়ার উপহারের তালিকায়? সূত্রের খবর যে আইফোন উপহার নিয়েছেন, যার লক্ষাধিক মূল্য রয়েছে। কয়েক কোটি টাকার ডায়মন্ড জুয়েলারি অর্থাৎ হীরের গয়না, তাও উপহার হিসেবে নিয়েছেন এই বহিষ্কৃত সাংসদ। এর সঙ্গে নিয়েছেন বিদেশি ব্র্যান্ডের, বিদেশি কোম্পানির দামি ব্যাগ, অর্থাৎ শৌখিনতা বিলাসিতা করার জন্য, তার জন্য লক্ষাধিক টাকার সেই সমস্ত দামি উপহার তাকে দেওয়া হয়েছে, নিয়েছেন তিনি। শুধু তাই নয়, মেকআপ কিট, শুনতে পাওয়া যায় দুবাই থেকে আনা মেকআপ কিট অর্থাৎ প্রসাধনী সামগ্র, যার বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকারও বেশি, সেরকম গিফটও নাকি তিনি পেয়েছেন। শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে বাইরে বিদেশি কোম্পানির হয়ে প্রশ্ন করার জন্য, নিজের কেন্দ্রকে ভুলে বিদেশি কোম্পানির কাছ থেকে প্রশ্ন নিয়ে অন্য স্বার্থে প্রশ্ন করার জন্য। প্রায় কোটির কাছাকাছি, 70 লক্ষেরও ওপর তার নাকি 35 জোড়া বিদেশি জুতোও রয়েছে বিদেশি ব্র্যান্ডের। এছাড়া আবগারি, যাকে বলে বিদেশি মদ, তারও মূল্য 40 থেকে 50 লক্ষ টাকা। এই ধরনের উপহার যার কাছে রয়েছে। এছাড়াও আরও বড় অভিযোগ রয়েছে যে সংসদের যে বাড়িটাতে মহুয়া মৈত্র থাকেন, সেই বাড়ি রিনোভেট করার জন্য নাকি বেশ মোটা সোটা অঙ্ক টাকা তিনি উপহার পেয়েছিলেন। যদিও এই মহুয়া মৈত্র দলের সম্পদ, বারবার মহুয়ার পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু দাঁড়িয়েছেন নয়, শুনতে পাওয়া যাচ্ছে যে এবার নাকি লোকসভা ভোটের প্রচারটাও মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রর কেন্দ্র থেকেই নাকি করবেন, এতটাই প্রায়োরিটি দেওয়া হচ্ছে। প্রশ্ন তো ওঠে, তাহলে কারা সম্পদ, কারা দলের কাছে ধোয়া তুলসী পাতা, আর কাদের জন্য ভোট চাইতে যাওয়া? একাধিকবার মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিরকম সেই বার্তা ছিল দেখুন একবার। After 3-4 months there will be election, so only one session is left out. For that, Mahua can attend the public parliament in the outside of the house. It will boost up her moral image and it will boost up her morality. মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে কেন? মহুয়া মানুষের কথা বলতো। তোমরা জোর করে তাড়িয়ে দিতে পারো, কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবে, আমি বিশ্বাস করি মানুষের উত্তর দেবে। মহুয়াকে তাড়াতে হলো কেন? মহুয়া যদি দোষই হয়, তাহলে ব্রিজমোহন কি সাক্ষী, যে যাকে সবচেয়ে বেশি অপমাননা করা হলো, লাঞ্ছনা করা হলো, বিচার পেল না, সেই আবার ফেডারেশনের প্রেসিডেন্ট হয়ে গেল। তার মানে মহুয়ার ব্যাপারে এথিক্স কমিটি আর ওদের ব্যাপারে আপগ্রেড কমিটি। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এর সঙ্গে সঙ্গে মহুয়ার হয়ে ব্যাট করতে নেমে পড়েছেন তৃণমূলের অন্যান্য ছোট মেজো সেজো নেতা নেত্রীরাও। কি বলছেন তারা, শোনাবো একবার। যে মহুয়াকে হয়রানি করা হচ্ছে নির্বাচনের সময়, যাতে সে নির্বাচনী কাজে, প্রচারের কাজে মানুষের কাছে পৌঁছতে না পারে, তার জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে। ওরা বুঝেছে যে ওর বিরুদ্ধে সংসদ থেকে বেআইনিভাবে বহিষ্কারের পরেও তাকে দল প্রার্থী করেছে, কারণ সে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী কৃষ্ণনগরে এবং সে জিতবেই। তার জন্য তার বিপক্ষে যাকে প্রার্থী করিয়েছে দলের পক্ষ থেকে বিজেপি, তার সঙ্গে দলের সর্বোচ্চ ব্যক্তির কথোপকথন
ব্যক্তিগত কথোপকথন সেটা পাবলিক ডোমেনে চলে আসছে। এই করে একটা ক্ষেত্র প্রস্তুত তৈরি করা হচ্ছে মহুয়াকে হারানোর জন্য, কিন্তু এই করে মহুয়াকে হারানো যাবে না। যখন নির্বাচন প্রচার শুরু হয়ে গেছে সেই সময় ইডি তাকে দিল্লি ডাকছে কেন? কলকাতায় ইডি অফিস নেই। শুধু সাংসদ পদ রদ করা নয়, এই রকম দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মানুষের জেলে স্থান হওয়া উচিত। তাই একটা সময় 2G স্পেকট্রাম কেসে যদি করুণানিধিজি প্রয়াত, তার মেয়ে গ্রেপ্তার হতে পারে কানি মাঝিজি, যদি দিল্লি লিকার স্ক্যামে মুখ্যমন্ত্রীর কন্যা এবং বিআরএসের নেত্রী কবিতা গ্রেপ্তার হতে পারে, তাহলে মহুয়া মৈত্র এই অবৈধ কাজের জন্য তার গ্রেপ্তার হওয়া উচিত। এটা ভারতবর্ষের আইন বলে, আমরা এটাকে সমর্থন করি। মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে। আমাদের লড়াই মহুয়া মৈত্রর সঙ্গে রাজনীতির লড়াই, কোর্টের লড়াই নয়। মহুয়া মৈত্রর বিরুদ্ধে আমাদের দলের একজন সাংসদ একটি নির্দিষ্ট অভিযোগ এনেছিলেন যে তিনি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে কম্প্রোমাইজ করে ফেলেছেন। মহুয়া মৈত্র তার পাসওয়ার্ড বিদেশি একজন ব্যবসায়ীকে সরিয়ে দিয়েছেন। এই নিয়ে এথিক্স কমিটি বসেছিল। মহুয়া দেবী তার বক্তব্য রেখেছেন। তার বক্তব্যেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হয়েছে। তারপর তিনি রাজনৈতিক বক্তব্য রেখেছেন, নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন, কিন্তু মূল সমস্যা থেকে সরে যাননি। এবং এটার সঙ্গে যদি বিদেশি মুদ্রা যুক্ত থাকে, অভিযোগ যে তাহলে অত্যন্ত গুরুতর। পৃথিবীর অন্যান্য কোনো দেশ হলে এতক্ষণ তো সেডেশনের মামলা শুরু হয়ে যেত। আগামীকাল এখন হাজিরা দেবেন কিনা মহুয়া মৈত্র সেদিকে দেখার। যদিও দলের সম্পদ নিয়ে শুরু করেছিলাম, সেখান থেকে আজকে ডিবেট শুরু করব যে আসলে দলের সম্পদ তাহলে কারা। দেখতে পাওয়া যাচ্ছে বীরভূমের জায়গায় জায়গায় দেওয়ালে দেওয়ালে নাকি পোস্টার লেখা হচ্ছে, দেওয়াল লিখন চলছে, তিহার থেকে খেলা হবে, জেলে বসে খেলা হবে। এই অনুব্রত মণ্ডল, এই মহুয়া মৈত্র, এরা হচ্ছে তাহলে শাসক দল তৃণমূল কংগ্রেসের সব থেকে বড়, সব থেকে দামি সম্পদ। এবং এতটাই দামি সম্পদ যে সেখান থেকেই পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার শুরু করতে হচ্ছে। আর শুধু এখানেই তো শেষ নয়, আমি শুরুতেই বললাম, যত বেশি খারাপ কথা, যত বেশি ব্যক্তিগত আক্রমণ, যত বেশি মহিলাদের সম্মানহানি, তত বেশি কোথাও কোথায় নাম্বার পাওয়া যায় তৃণমূল কংগ্রেসে। এক মহুয়া মৈত্র নয়, এর পাশাপাশি বাকি যারা গুটি গুটি করে লোকসভার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় পা মিলিয়েছেন, বিভিন্ন সময় তাদের মন্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানেই শেষ নয়। তাদের জন্য একই ওষুধ তৃণমূল কংগ্রেস, অর্থাৎ এরা সবাই দলের সম্পদ, এদের সবার জন্য প্রাণপাত পরিশ্রম, কখনো কোনো কথার নিন্দে নয়, কখনো কোনো কথার জন্য ক্ষমা প্রার্থনা নয়। তা সে জগদীপ ধনকরকে মিমিক্রি করা হোক, দ্রৌপদী মুর্মুর রং নিয়ে বলা হোক, আমি বললাম না ছোটবেলায় আমরা যেগুলো শিখেছি, যেগুলো বলতে নেই, সেগুলোই একের পর এক করে যাওয়া। চুরি জোচ্চুরি রয়েছে, তার সঙ্গে অপমান, চরিত্রহনন, গালিগালাজ, কোনো অংশে কোনো কিছু বাদ নেই, আর কোনো কিছুর জন্য কোনো ক্ষমা নেই। দলের তরফ থেকে এখানে কোথাও নোটিশ আসে না, ক্ষমা চাইতে বলা হয় না, নিজের কথা উইথড্র করতে বলা হয় না, বরঞ্চ সাপোর্ট করা হয়, সমর্থন করা হয়। আর সমর্থন করার সব থেকে বড় উদাহরণ হচ্ছে এটাই, মহুয়া মৈত্রর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু। আরও দুজনের বক্তব্য, যে বক্তব্যের জন্য তারা বিন্দুমাত্র ক্ষমা প্রার্থিত ননই, উল্টে আরও বেশি, যত বেশি প্রচার বাড়ছে তত বেশি তাদের একই কথা, যে কথা নিন্দিত হওয়া উচিত ছিল, যে কথার জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল, সেই কথার উপরই শান দিয়ে যাচ্ছেন আরও দুই মহিলা নেত্রী, রচনা ব্যানার্জি এবং সুজাতা মণ্ডল। সেই কথার নমুনা দেখাবো, তারপর শুরু করবো আজকের ডিবেট। আমার তো মনে হয় না খুব একটা এফেক্ট ফেলবে বলে, কারণ দেখুন কে কি নেতা নেত্রী কে কি বলছে সেটার থেকেও সব থেকে উপরে হচ্ছে মানুষ কি বলছে। আজকে মানুষ যারা
যারা যেসব নেতা নেত্রীরা এইসব বলছেন যে সন্দেশখালী এই সন্দেশখালী ওই সন্দেশখালী মহিলারা এই করছেন, আরে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে। হ্যাঁ, সবাই তো বলছেন না, কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা? সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে, আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটেছে কিনা। আর যদি সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের তো দিদি আছেন, দিদি নিশ্চয়ই বিচার করবেন। দিদি কখনো বিচার না করে তো থাকবেন না, নিশ্চয়ই বিচার করবেন। একটা কথা আছে, আমি শাহরুখ খানের ডায়লগই বলি যে सिमरन बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी घटना होता है। ছোট ঘটনা বলতে দিন, ফিনিশ করতে দিন। ভারতবর্ষ একটা অনেক বড় দেশ, সেখানে বাংলা একটা অনেক বড় একটা রাজ্য, সেখানে একটা পার্টে হয়তো কিছু একটা ঘটনা ঘটেছে, কোথাও যেন মনে হচ্ছে লোকসভা ভোট এসছে বলে বিজেপির এটা প্ররোচিত চক্রান্ত, কিছু মহিলাকে মুখে বোরখা পরিয়ে, হিজাব পরিয়ে, ওড়না পরিয়ে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে এবং তারাও কোথাও আতঙ্কে অনেকে বলছে। আর যারা সত্যিকার আক্রান্ত হয়েছেন, দেখুন সেটা আপনি ইউপিতে চলে যান, আপনি গুজরাটে চলে যান, সেখানেও টুকটাক ঘটনা ঘটে থাকে।